আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হয় না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল হচ্ছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন, সেই জন্য। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএসের প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে। এটা সংঘের সিস্টেম। সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন, তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন। উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার, সেও সংঘের প্রচারক ছিলেন এক সময়, পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছেন। আমরা সবাই এসেছিলাম, সবাই পার্টির যারা বড়, সুনীল বনসাল থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, অমিত মালব্য আসতেন, উনি রাস্তায় দেরি হয়ে গেছে, উনি পৌঁছতে পারেননি। এরকম যত আমরা নেতৃত্ব, আমি, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সবাই আমরা যারা নেতৃত্ব, আমরা এসে সবার নামই বললাম, কেউ মিস করিনি। 26 লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়, তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে, তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন, রাজনীতি থেকে অবসর নেবেন? দেখুন, এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে, আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন। সুমন দাদা, বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র, দিলীপ দাকে কি বললেন বলুন তো? না, দেখুন, দিলীপ দা আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সিনিয়র। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না। উনি আমাদের শ্রদ্ধেয়। ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম। মা খুব খুশি। ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই, মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি। তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই, মা এখানে এসে আছেন। উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নারুকে কে দেখবে। বর্তমান প্রাক্তনকে কি উপহার দিলেন? আমি মিষ্টি, ফুল, ধুতি, শাড়ি এগুলো দিয়েছি। বিয়েতে যা দিতে হয় আর কি কি রীতি এখনো পর্যন্ত সম্পন্ন হলো, এগুলো আমি বলতে পারবো। শুধুমাত্র আইনি মতেই বিয়েটা হবে আজকে, তাই? আইনি মতে এবং বৈদিক মতে, দুটোই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে।
আর দিদি এখানেই একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা শুনুন, আপনি আইনের ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াট এভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়। তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আর दीदी recent violence में जो families affected है you don't ask me this question, I think so. I have told you, you can ask the question whatever BJP will tell you, but please. আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে, যেখানে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো, সোফার আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেজন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি। আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস। ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত।